মা, খালের পানি যেভাবে বাড়ছে তাতে আমাদের এই ছোট্ট বসত ভিটের চারপাশটা আজকে রাতের মধ্যেই এক্কেবারে ডুবে যাবে গো। শুধু ঘর ডুবলে তো চলতো রে রতন। আজ 3 দিন ধরে আমাদের পুরো গ্রামের কাজ কারবার এক্কেবারে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ মা, মাঠের সব ধান আর সবজির ক্ষেত জলের নিচে তলিয়ে গেছে। দিনমজুর মানুষগুলো যে কি কষ্টে দিন কাটাচ্ছে তা চোখে দেখা যায় না। নিজের ঘরের দিকে একটু তাকিয়ে দেখ বাবা, এই হাঁড়ির তলানিতে আজ আর এক মুঠো চালও অবশিষ্ট নেই। কাল সকালের খাবার জোটানোই দায়। আমি তো আর হাত গুটিয়ে বসে থাকতে পারি না মা। গ্রামের মানুষ এভাবে না খেয়ে থাকলে আমাদের এই তরুণ বয়সেরই বা কি মূল্য রইল বলো? কিন্তু চারিদিকের এই দুর্যোগের মধ্যে তুই একা আর কি বা করতে পারবি বাবা? বাজারঘাট সব বন্ধ, মানুষের হাতে তো একটা টাকাও নেই। টাকা না থাকুক মা, মানুষের তো পেট আছে। এই বন্যার সময়ে খুব কম খরচে যদি একটা খাবারের ব্যবস্থা করা যায় তবে মানুষ অন্তত বেঁচে যাবে। তুই বড্ড বড় বড় কথা বলছিস রে রতন। নিজেদের ঘরেই যেখানে অন্নের অভাব, সেখানে তুই অন্য মানুষের মুখে অন্ন তুলে দেওয়ার স্বপ্ন দেখছিস। ভাইয়া, এই স্যাঁতস্যাঁতে বাতাসে ভেজা কাপড়গুলো কোনোভাবেই শুকোচ্ছে না রে। চারিদিকের মানুষ যেভাবে ত্রাণের নৌকার জন্য হাহাকার করছে তা বড্ড ভয়াবহ। হ্যাঁ রে মালা, সদরের বড় দরজাটা বন্ধ থাকায় গ্রামে চাল ডালের দাম দিন দিন এক্কেবারে আকাশ ছোঁয়া হয়ে গেছে। গরিব মানুষগুলো বড় বিপদে পড়েছে রে। হরিপদ কাকা আজ সকাল থেকে ওপারে বাজারে একটা কাজের জন্য ঘুরে এলেন, কিন্তু কোথাও এক ছটাক চালও জোগাড় করতে পারেননি। আমি তো সেটাই রাত দিন ভাবছি রে। খুব অল্প পুঁজিতে কোনো লাভ না রেখে যদি অনেক মানুষের জন্য ভাত ডালের ব্যবস্থা করা যায় তবে কেমন হয়? অল্প টাকায় এত মানুষকে খাওয়ানোর কোনো উপায় কি সত্যি এই বন্যার পানির মধ্যে আছে ভাইয়া? কেন থাকবে না রে? আমরা যদি আমাদের এই উঁচু দাওয়ায় একটা সস্তা ভাতের হোটেল খুলি যেখানে মানুষ মাত্র 10-15 টাকায় পেট ভরে খেতে পারবে। বুদ্ধিটা তো চমৎকার ভাইয়া, তবে ঘরের কোণের ওই শেষ চালের বস্তাটা দিয়ে আমাদের এই নতুন উদ্যোগের কাজটা শুরু করতে হবে কিন্তু। হ্যাঁ, মাকেও রাজি করাতে হবে, লাভ করবার জন্য নয়। এই বিপদের দিনে গ্রামের নিম্ন আয়ের মানুষগুলোকে বাঁচিয়ে রাখাই আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত। রতন, তুই ঘরের এই শেষ চালের বস্তাটা দিয়ে ব্যবসা শুরু করার কথা বলছিস? যদি এই চালটা শেষ হয়ে যায় তবে আমাদের নিজেদের কি অবস্থা হবে রে? মা, যদি আমরা আজকে এই সামান্য ঝুঁকি না নিই তবে আমাদের চোখের সামনে গ্রামের অনেকগুলো শিশু আর বৃদ্ধ না খেয়ে মারা যাবে গো। আমি তো মানুষের ভালো চাই বাবা, কিন্তু এই বন্যার দিনে যদি আমাদের সব টাকা লোকসান হয়ে যায় তবে আমাদের এই ঘরটাই ভেসে যাবে। মা, ভাইয়া কিন্তু মোটেও ভুল বলেনি। লাভ না হলে অন্তত চাল ডালের আসল দামটা তো প্রজাদের কাছ থেকে উঠে আসবে, একেবারে তো লোকসান হবে না। হ্যাঁ মা, আমরা তো আর বিনামূল্যে খাবার দিচ্ছি না, খুব কম দামে খাবার বিক্রি করব যেন দিনমজুর এবং অভাবী মানুষেরা সহজে কিনে খেতে পারে। তোরা ভাই বোন মিলে যখন এত বড় একটা মানবিক কাজের সিদ্ধান্ত নিয়েছিস তখন আমি আর বাধা দেব না। এই তো আমার লক্ষ্মী মা, কালকে ভোরবেলা থেকেই তবে আমরা হোটেলের জন্য প্রয়োজনীয় ডাল, আলু আর নুন জোগাড় করে কাজে নেমে পড়ি। হ্যাঁ ভাইয়া, আমি মাটির চুলাটা আর একটু মাটি দিয়ে লেপে মজবুত করে দিচ্ছি, যেন রান্নার সময় কোনোভাবেই বন্যার পানি উনুনের ভেতর ঢুকতে না পারে। রতন, চারিদিকে এই থই থই পানির মধ্যে তুই রাস্তার ধারে ভাতের হোটেল খোলার কথা ভাবছিস? এখানে রান্নার উনুনটাই তো পানির তরে ভেসে যাবে রে। আমি তো সেটাই তোকে বোঝাতে চাইছি বিমল। এই ডোবা রাস্তার একটু উঁচুতে যে পুরনো বটগাছটা আছে তার গোড়াতেই আমাদের ছোট্ট কাঠামোটা বানাতে হবে। কিন্তু বন্যার পানি যেভাবে প্রতি ঘন্টায় ইঞ্চি ইঞ্চি করে বাড়ছে তাতে ওই গাছের চারপাশটাও আজ রাতের মধ্যে একেবারে জলমগ্ন হয়ে যাবে। সেই জন্যই তো আমাদের বাঁশ আর পুরনো টিন দিয়ে উঁচু একটা মাচা বানাতে হবে, যেন জল বাড়লেও রান্নার জায়গাটা একেবারে সুরক্ষিত থাকে। বুদ্ধিটা তো মন্দ নয় রে রতন, তবে এই দুর্যোগের দিনে এতগুলো বড় বাঁশ আর ভালো টিনের তক্তা আমরা খুব কম খরচে কোথায় পাবো?
আমার ঘরের পেছনে কিছু পুরনো শুকনো বাঁশ আর 4টে টিন পড়ে আছে রে। তুই আর আমি মিলে চেষ্টা করলে আজকে বিকেলের মধ্যেই ওগুলো আনা যাবে। তুই যখন এত বড় একটা ঝুঁকি নিতেই চাইছিস, তখন তোর বন্ধু হয়ে আমি আর হাত গুটিয়ে বসে থাকবো না। চল এক্ষুনি বাঁশগুলো কাঁধে করে নিয়ে আসি। এই তো আমার আসল বন্ধুর মতো কথা। মানুষের খাবারের এই চরম সংকটের দিনে তোকে পাশে পেয়ে আমার মনের ভেতরের সাহসটা অনেক বেড়ে গেল রে। রতন বাবা, এই কাদার ভেতর বাঁশের গোড়াগুলো বড্ড পিছলে যাচ্ছে গো। বন্যার তীব্র স্রোত যদি বাড়ে, তবে এই অস্থায়ী কাঠামো তো একদিনেও টিকবে না। হরিপদ কাকা, তুমি ওই মোটা দড়িটা দিয়ে বাঁশের জোড়াগুলো টিনের চালার সাথে খুব শক্ত করে বেঁধে দাও, তাহলে আর নড়ে যাওয়ার ভয় থাকবে না। আমি সামনের দিকটায় আরও 2টো অতিরিক্ত বাঁশের খুঁটি গেঁথে দিচ্ছি কাকা। গ্রাহকরা যখন নৌকা নিয়ে আসবে, তখন তারা এখানে সহজেই দাঁড়াতে পারবে। তোরা এই বন্যার দিনে খুব কম দামে খাবার বিক্রি করার যে সিদ্ধান্ত নিয়েছিস, তাতে আমাদের মতো দিনমজুর মানুষগুলোর বড্ড উপকার হবে রে বাবা। কাকা, বাজারে চাল ডালের দাম যেভাবে চড়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের পক্ষে তো কিনে খাওয়া অসম্ভব। আমরা কোনো লাভ না রেখেই ভাত দেব। লাভ না থাকলে এই সস্তা ভাতের হোটেল বেশি দিন টিকিয়ে রাখা কিন্তু বড্ড কঠিন হবে রে রতন। আমাদের চাল ডালের যোগান তো নিয়মিত রাখতে হবে। টিকে আমরা থাকবই রে বিমল। মানুষের দোয়া থাকলে কোনো কাজ আটকে থাকে না। হরিপদ কাকা, তক্তার উপরের দিকের পেরেকটা একটু ভালো করে ঠুকে দাও। হ্যাঁ বাবা, আমি দিচ্ছি। এই প্ল্যাটফর্মটা মাটি থেকে প্রায় 3 ফুট উঁচুতে রইল। খালের পানি যতই বাড়ুক, রান্নার হাঁড়িতে অন্তত ছোঁয়া লাগবে না। মালা, বড় ডেকচির ভেতরের চালগুলো ভালো করে ধুয়ে নেড়ে মা। প্রথম রান্নার দিন, মানুষের যেন খাবারের কোনো কমতি না হয় সেদিকে খেয়াল রাখিস। হ্যাঁ মা, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই বড় উনুনের তাপে ডাল আর আলু সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। গ্রামের মানুষেরা যখন শুনবে মাত্র 15 টাকায় পেট ভরে ডাল ভাত পাওয়া যাচ্ছে, তখন দেখবি দুপুরের দিকে মানুষের ভিড় জমে যাবে। প্রথম প্রথম মানুষ হয়তো একটু দ্বিধায় পড়তে পারে, কিন্তু রতন ভাইয়ার এই ছোট উদ্যোগ আমাদের নিজেদের সংসারটাকেও তো এক নতুন শক্তি দেবে। সংসারের কথা পরে হবে রে মা, আগে বাইরের ওই ক্ষুধার্ত মানুষগুলোর মুখে 2টো অন্ন তুলে দিই। আজ 3 দিন ধরে অনেকের ঘরে উনুন জ্বলেনি। উনুনের শুকনো কাঠগুলো বড্ড দ্রুত শেষ হয়ে যাচ্ছে মা। রতন ভাই আর বিমলদা বাজারে গেছে আরও কিছু শুকনো খড় আর চালের বস্তা জোগাড় করতে। হ্যাঁ রে, এই বৃষ্টির দিনে শুকনো জ্বালানি কাঠ বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় যুদ্ধ। তুই ডালের হাঁড়ির মুখটা বড় সরা দিয়ে ঢেকে দে ভালো করে। দিচ্ছি মা। এই তরকারির আলুগুলো বড্ড সুন্দর করে কাটা হয়েছে। ভাতের ওপরেই এগুলো একেবারে সেদ্ধ করে নিলে আমাদের জ্বালানি কাঠও কম লাগবে। রতন ভাই, গ্রামের লোকমুখে শুনলাম তোমরা নাকি এখানে খুব কম দামে ভাতের ব্যবস্থা করেছো। আমার ঘরের ছোট 2টো বাচ্চা কাল রাত থেকে না খেয়ে আছে। হ্যাঁ কমলা দিদি, তুমি একদম ঠিক শুনেছ। এখানে মাত্র 15 টাকায় পেট ভরে তাজা ভাত, ডাল আর আলুর তরকারি পাওয়া যাচ্ছে গো। মাত্র 15 টাকা? এই বন্যার দিনে সদরের বাজারে যেখানে 1 কেজি চালের দাম 80 টাকা, সেখানে তোমরা এত কম দামে খাবার দিচ্ছ কি করে? আমরা তো এখানে কোনো ব্যবসা বা লাভ করবার জন্য বসিনি দিদি। এই চরম দুর্যোগের দিনে গ্রামের মানুষ যেন না খেয়ে মরে, সেটাই আমাদের আসল লক্ষ্য। বাজারের চড়া দামের কারণে আমাদের মতো দিনমজুর পরিবারের পক্ষে তো এখন একবেলা খাবার জোটানি অসম্ভব হয়ে দাঁড়িয়েছে ভাই। তুমি আর একদম চিন্তা করো না দিদি। এই নাও তোমার বাটিটা দাও, আমি ভেতরে একেবারে ধোঁয়া ওঠা গরম ভাত আর ডাল ভর্তি করে দিচ্ছি। তোমরা এই বিপদের দিনে যে আমাদের মতো অসহায় মানুষদের পাশে দাঁড়ালে, উপরওয়ালা তোমাদের এই মস্ত উপকারের ভালো করবেন গো। ওসব কথা বাদ দাও দিদি, তুমি বরং এই গরম খাবারটা নিয়ে জলদি বাড়ি যাও। ঘরের ক্ষুধার্ত বাচ্চা দুটোর মুখে আগে অন্ন তুলে দাও। বিমল, বড় ডেকচির ভেতরে ভাত তো বড্ড দ্রুত শেষ হয়ে আসছে রে। বাইরের ওই মানুষ খাবারের জন্য দাঁড়িয়ে আছে। রতন বাবা, ডালের হাঁড়িটাও একেবারে তলানিতে এসে ঠেকেছে গো। মানুষের এই ভিড় সামলানো তো বড্ড কঠিন হচ্ছে।
আমি তো আগেই বলেছিলাম রতন, এত কম দামে খাবার দিলে পুরো গ্রামের মানুষ এখানেই ভেঙে পড়বে। আমাদের চালের যোগান তো ফুরিয়ে এলো রে। যোগান ফুরিয়ে এলে আমরা আবার চাল জোগাড় করব রে বিমল, কিন্তু সামনের ওই ক্ষুধার্ত মানুষগুলোকে আজকে খালি মুখে ফিরিয়ে দেওয়া কোনোভাবেই যাবে না। কিন্তু বাবা, এই দুপুরের পর সদরের বন্ধ বাজার থেকে নতুন করে চাল আর ডাল এত দ্রুত কে কোথা থেকে এনে দেবে বলো? আমি আমার ছোট নৌকাটা নিয়ে ওপারের গ্রামের আড়তদারের কাছে একবার গিয়ে দেখতে পারি, ওনার কাছে যদি কিছু বাড়তি চালের বস্তা পাওয়া যায়। তুই জলদি হাত চালা বিমল, আমি আর রতন মিলে ততক্ষণ এই ডেচকির বাকি ভাতটুকু ক্রেতাদের মধ্যে খুব হিসাব করে অল্প অল্প করে ভাগ করে দিই। রতন, বাইরে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে তাতে আমাদের এই অস্থায়ী রান্নাঘরের ভেতরে পানি ঢোকার মস্ত বড় ভয় হচ্ছে। হ্যাঁ মা, বাতাসটাও বড্ড জোরালো হচ্ছে, আমাদের উনুনটা কোনো মতে বাঁচিয়ে রাখতে হবে। আজকের সবজি আর ডাল কেনার পর আমাদের ক্যাশ বাক্সের ভেতরের টাকাও তো একেবারে শেষ হয়ে এসেছে। কালকের বাজার করার উপায়ও নেই। টাকার সংকট এত দ্রুত মাথা চাড়া দেবে তা আমি ভাবি মা। এত কষ্ট করবার পরও কি তবে আমাদের এই সস্তা ভাতের হোটেলটা বন্ধ করে দিতে হবে? চারদিকের এই দুর্যোগ আর অভাবের মধ্যে নিজেদের জমানো পুঁজিটুকুও শেষ হয়ে গেল। আমার মনটা খুব খারাপ লাগছে। তুমি ভেঙে পড়ো না মা, গ্রামের এতগুলো মানুষ আমাদের উপর ভরসা করে আছে। আমরা যদি আজকে হাল ছেড়ে দিই তবে তারা একেবারে নিরুপায় হয়ে যাবে। কিন্তু চালের আড়তদাররা তো আমাদের চেনা নয় রে বাপ। তারা তো আর বিনা পয়সায় বা ধারে এক ছটাক চালও আমাদের হোটেলে দেবে না। কালকে সকাল পর্যন্ত একটু ধৈর্য ধরো মা। বিমল ওপারের গ্রাম থেকে কোনো ভালো খবর নিয়ে আসতে পারে। ওপরওয়ালা আমাদের এই সৎ উদ্দেশ্য কোনো দিন বৃথা যেতে দেবে না। হ্যাঁ, রতন বাবা, কালকে রাতের ওই কালবৈশাখী ঝড় আর বৃষ্টির পর তোমাদের হোটেলের কাঠামোটা এক্কেবারে ঠিকঠাক আছে তো গো? আমি বড্ড দুশ্চিন্তায় ছিলাম। এসো গোপাল কাকু, কাঠামোটা কোনো মতে টিকে গেছে, কিন্তু চারিদিকের এই ভেজা বাতাসে জ্বালানি কাঠ সব নষ্ট হয়ে গেছে। আমি তো সেই জন্যই আসবার সময় আমার ঘরের মাচা থেকে এই এক কাঁটি শুকনো কাঠ নিয়ে এলাম বাবা। এই দুর্যোগে শুকনো কাঠ বাঁচিয়ে রাখাই আসল যুদ্ধ। তুমি বড্ড ভালো সময় এসেছো কাকু। উনুন না জ্বললে দুপুরের মধ্যে এই এত মানুষের দুবেলা ভাতের ব্যবস্থা করা কোনোভাবেই সম্ভব হতো না গো। আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি রতন, এই বন্যার দিনে খাবার এক্কেবারে না দিয়ে সকাল আর দুপুরে ভাগ করে ব্যবস্থাপনা করবে। হ্যাঁ কাকু, বিমলও ওপার গ্রাম থেকে কিছু চালের ব্যবস্থা করেছে, তবে মানুষের যে হারে ভিড় বাড়ছে তাতে চালের যোগান টিকিয়ে রাখা বড্ড কঠিন। গ্রামের মানুষ যখন দেখবে তোমরা কোনো লাভ না রেখে তাদের পাশে দাঁড়িয়েছ, তখন তারাও দেখবে নিজেদের ঘর থেকে শুকনো খড় আর কাঠ এনে তোমাদের দেবে। তোমার মতো অভিজ্ঞ মানুষের এই মূল্যবান পরামর্শ আর সাহায্য আমাদের এই কঠিন সময়ে মস্ত বড় মানসিক বল আর কাজের নতুন ভরসা দিল গো কাকু। রতন, আজকের চাল আর ডালের দাম মিটিয়ে দেওয়ার পর আমাদের হাতে জমানো টাকা একেবারে কমে গেছে রে, অথচ দুপুরের ক্রেতার সংখ্যা দিন দিন বাড়ছে। হ্যাঁ রে বিমল, বাজারে চড়া দামের কারণে 15 টাকায় খাবার দেওয়া এখন বড্ড কঠিন, কিন্তু মানুষের এই চরম সংকটে আমরা দাম বাড়াই কিভাবে? ভাইয়া, ক্রেতাদের খাবারের পরিমাণ কি তবে একটু কমিয়ে দেওয়া হবে, নাকি আমরা অন্য কোনো সমাধান খুঁজব? না রে মালা, খাবার কম দিলে দিনমজুর মানুষগুলোর পেট ভরবে না। এই মানবিকতার দিনে বাস্তবতার কাছে হার মেনে খাবার কমানো কোনোভাবেই চলবে না। কিন্তু মূল পুঁজি যদি একেবারে শূন্য হয়ে যায়, তবে তো আগামী পরশু থেকে এই সস্তা ভাতের হোটেলটাই একেবারে বন্ধ করে দিতে হবে রে রতন। আমরা যদি গ্রামের বিত্তশালী মানুষদের কাছে গিয়ে আমাদের এই হোটেলের সংকটের কথা জানাই, তবে ওনারা নিশ্চয়ই কিছু চাল ডাল দিয়ে সাহায্য করবেন। ঠিকই বলেছে, লাভ করবার জন্য তো আমরা বসিনি। বিমল, তুই আর আমি মিলে আজকে বিকালেই গ্রামের মোড়ল আর মাতব্বরদের সাথে একটু কথা বলবো। হ্যাঁ, ঘরে বসে দুশ্চিন্তা করে তো আর সমাধান হবে না। চল
দুপুরের বেচাকেনা শেষ করেই আমরা ঝোলা হাতে গ্রামের চেনা মানুষদের দাঁড়ে দাঁড়ে রওনা দিই। কমলা বউ, রতনের ওই সস্তা ভাতের হোটেলটা যদি এই বন্যার দিনে না থাকতো, তবে আমাদের মতো দিনমজুর পরিবারের অনেক মানুষ না খেয়ে মারা যেত গো। একেবারে খাঁটি কথা বলেছ হরিপদ কাকা। বাজারে যেখানে আগুন দাম, সেখানে রতন ভাই আমাদের বাঁচিয়ে রেখেছে। কিন্তু আজ দুপুরে বিমলের মুখে শুনলাম ওনাদের নাকি চাল আর টাকা একেবারে ফুরিয়ে এসেছে। হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার মস্ত বড় আশঙ্কা তৈরি হয়েছে রে। ও মা, এমন সোনার মতো একটা হোটেল যদি বন্ধ হয়ে যায়, তবে আমাদের ক্ষুধার্ত বাচ্চাগুলোর মুখে কাল থেকে অন্ন তুলে দেবো কি করে কাকা? আমাদের শুধু রতনের ওপর ভরসা করে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। আমাদের নিজেদেরও যে যেভাবে পারি এই হোটেলের সাহায্যে এগিয়ে আসতে হবে। হ্যাঁ কাকা, গ্রামের অন্য যেসব বন্যা দুর্গত পরিবার আছে তাদের সবাইকে ডেকে আজ সন্ধ্যায় আমরা রতনের হোটেলের সামনে একটা বড় বৈঠক করব। চমৎকার বলেছিস রে মা। কেউ চাল দেবে, কেউ শ্রম দেবে, যার ঘরে যা শুকনো কাঠ আছে তাই দিয়ে এই ভাতের হোটেল আমাদের নিজেদেরই টিকিয়ে রাখতে হবে। চলো কাকা, আমরা ওপার পাড়ার মানুষদেরও এই কথাটা জানাই। আমাদের ছোট ছোট সম্প্রদায়ের সবাই মিলে একজোট হলে রতনের হোটেল কোনোদিনও বন্ধ হবে না। গোপাল কাকু, বন্যার জল তো এখন অনেকটাই নেমে গেছে গো। গ্রামের মানুষও টুকটাক নিজেদের কাজে আর মাছ ধরবার জন্য বের হতে শুরু করেছে। হ্যাঁ বাবা, চারিদিকের এই দুর্যোগের কালো মেঘ কেটে গিয়ে আবার সুদিনের একটু আলো দেখা যাচ্ছে। আমি ভাবছিলাম কাকু, আমাদের এই সস্তা ভাতের হোটেলটা কি তবে এখন বন্ধ করে দেব, নাকি চেনা জায়গাতেই আগের মতো চালিয়ে যাব? তোমার এই হোটেলটা শুধু বন্যার সময়ের জন্য ছিল না রতন। জল নামলেও গ্রামের নিম্ন আয়ের এবং গরিব মানুষগুলোর অভাব কিন্তু একদিনে দূর হবে না। তা অবশ্য ঠিক বলেছ কাকু, কিন্তু আগের মতো কম দামে খাবার দিতে গেলে চাল ডালের বড় যোগান লাগবে যে, তা আমি একা কিভাবে টিকিয়ে রাখব? গ্রামের মানুষ তোমাদের এই নিঃস্বার্থ উপকারের কথা কিন্তু এক মুহূর্তের জন্য ভোলেনি বাবা। তারা এখন নিজেরাই এই হোটেলের হাল ধরবার জন্য একজোট হয়েছে। ওনারা একজোট হয়েছে মানে? আমি তো ঠিক বুঝতে পারছি না কাকু। সাধারণ মানুষ আমাদের এই কাজে কিভাবে সাহায্য করবে বলো? আজকে বিকেলেই গ্রামের সবাই মিলে একটা মস্ত বড় সিদ্ধান্ত নিয়েছে বাবা। তুমি কোনো দ্বিধা না রেখে এই হোটেল আগের মতোই চালিয়ে যাও। হরিপদ ভাই, কমলা বউ, তোমরা তো ভালো করেই জানো আমাদের গ্রামের দিনমজুর আর নিম্ন আয়ের মানুষদের অবস্থা এখনো কতটা জরাজীর্ণ। হ্যাঁ গোপাল ভাই, বন্যার পানি কমলেও বাজারে জিনিসপত্রের দাম কিন্তু এক ফোঁটাও কমেনি। রতনের ওই সস্তা হোটেলটা আমাদের বড্ড দরকার গো। রতন ভাই তো 1 মাস ধরে নিজের পকেটের টাকা লোকসান দিয়ে আমাদের খাওয়ালেন, এখন আমাদেরও কিছু করার পালা। একেবারে খাঁটি কথা বলেছ বউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি গ্রামের প্রতিটি সচ্ছল পরিবার মাসে মাসে সামান্য করে কিছু টাকা আর এক মুঠো করে চাল দেবে। আর আমাদের মতো দিনমজুর মানুষগুলো টাকা দিতে না পারলেও প্রতিদিন হোটেলে এসে রান্নার কাঠ কাটা আর জল তোলার কাজটা বিনামূল্যে করে দেব। হ্যাঁ কাকা, আমি আর মায়েরা মিলে পালা করে প্রতিদিন সকালে বাসন্তী মাসিমাকে রান্নার কাজে আর তরকারি কাটাতে সাহায্য করতে আসব। সবাই মিলে এভাবে একটু একটু করে সাহায্য করলে রতনের সস্তা ভাতের হোটেল শুধু বন্যার সময়ের জন্য নয়, সারা বছর ধরে খুব সুন্দরভাবে টিকে থাকবে। চল গোপাল ভাই, আমরা সবাই একজোট হয়ে এক্ষুনি রতনের হোটেলের দিকে রওনা দিই। আমাদের এই বড় সিদ্ধান্তের কথা শুনলে ছেলেটা বড্ড সাহস পাবে। রতন, তুই কোনো অবস্থাতেই এই সস্তা ভাতের হোটেলটা এখন বন্ধ করতে পারবি না রে। গ্রামের মানুষের কাছে এই জায়গাটা এখন এক পরম আশ্রয়ের মতো। হ্যাঁ রে রতন, বিমল মোটেও ভুল বলেনি বাবা। আজ সন্ধে পুরো গ্রামের মানুষ এসে যে ভালোবাসার কথা বলে গেল, তা ফেরানো যাবে না। আমি তো নিজের ইচ্ছায় বন্ধ করতে চাইনি মা। আমাদের তো মূল পুঁজি এক্কেবারে শূন্য। এই অবস্থায় এত মানুষের রান্নার চাল কোথা থেকে আসতো বলো তো? গ্রামের মানুষ তো তোকে চালের অভাব রাখতেই দেবে না রে। সবাই মিলে মাসে মাসে যে সামান্য টাকা আর চালের যোগান দেবে, তাতেই হোটেল চমৎকার চলবে। হ্যাঁ বাবা, কেউ শ্রম দেবে, কেউ শুকনো কাঠ এনে দেবে,
এভাবে সবার সহযোগিতায় আমাদের এই ছোট ভাতের হোটেল এখন এক মস্ত বড় পরিবার হয়ে গেল। গ্রামের মানুষের এই বিশাল মন আর ভালোবাসা দেখে আমার চোখের কোণাটা কেমন জলে ভরে আসছে বিমল। আমি আর এক মুহূর্তের জন্য দ্বিধাবোধ করব না। এই তো আমাদের সেই পুরনো সাহসী রতনের মতো কথা। কাল সকাল থেকেই তবে আমরা নতুন উদ্যমে নতুন নিয়মে এই হোটেলের কাজ শুরু করে দেব। তোরা দুজনে মিলে হাত মিলিয়েছিস যখন, তখন এই সস্তা ভাতের হোটেলের উনুন আমি নিজের হাতে সারা বছর ধরে বড্ড যত্নে জ্বালিয়ে রাখবো রে বাবা। গোপাল কাকু, আমাদের এই নতুন সাইনবোর্ডটা দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু জল একেবারে নেমে গেলেও হোটেলের ক্রেতার সংখ্যা একটুও কমেনি গো। এই জায়গাটা তো এখন আর শুধু ব্যবসা বা হোটেল নয় রে রতন বাবা, এটা এখন আমাদের পুরো গ্রামের দরিদ্র মানুষের মস্ত বড় ভরসা। হ্যাঁ রতন ভাই, তোমার এই সস্তা ভাতের হোটেলের কারণেই আজ আমাদের গ্রামের কোনো শিশু আর রাতে না খেয়ে ঘুমোয় না। এই সফলতা তো আর শুধু আমাদের একার নয় কমলা দিদি, তোমরা সবাই মিলে যেভাবে পাশে দাঁড়িয়েছ তাতে এই হোটেল এখন এক পবিত্র দায়িত্ব হয়ে গেছে। খালের এই প্রতিকূল জীবনের সাথে লড়াই করে মানুষ কিভাবে একজোট হয়ে টিকে থাকতে পারে, তোমরাই তো আজকে পুরো গ্রামের মানুষকে সে পথ দেখালে বাবা। আমরা সবাই মিলে আজ এই হোটেলের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি গো ভাই, ভবিষ্যতে আমাদের এই গ্রামে আর কোনো মানুষকে যেন অভাবে না খেয়ে থাকতে না হয়। হ্যাঁ দিদি, এই সস্তা ভাতের হোটেল সারা জীবন ধরে গরিব আর মেহনতি মানুষের সেবায় এভাবেই উনুন জ্বালিয়ে এক পরম সাহসে মাথা উঁচু করে টিকে থাকবে।